সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রাসায়নিক গতিবিদ্যা সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনায় আজকে আলোচনা করব আমরা রাসায়নিক বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়গুলি কি কি হতে পারে, সেগুলো নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকছে আজকের লেসনে। তো চলো বন্ধুদের অবশ্যই লিঙ্কটা শেয়ার করে আমরা সবাই মিলেই এই বিষয়গুলো বুঝে নিই, যাতে থিওরিক্যাল কনসেপ্টে কোনো সমস্যা না আসে। আর এই চ্যাপ্টারটি যথেষ্ট সহজ যারা গণিত নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে, কারণ এখানে লজিক্যাল এক্সপ্লেনেশনের সাথে সাথে বেশ কিছু ম্যাথমেটিক্সও আছে, নিউমেরিক্যালস আছে, যেগুলোকে সলভ করব। আর বিষয়টা কিন্তু বুঝতে হবে। তো বিষয়টা বুঝতে গেলে খুব মনোযোগ সহকারে ক্লাসটা তোমরা করো। বন্ধুদের প্লিজ লিঙ্কটা সেন্ড করবে। চলো তাহলে শুরু করি আজকের লেসন। রাসায়নিক গতিবিদ্যা থেকে রাসায়নিক বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ। তো এখন আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ায় এই যে রিয়াকশন রেট বা বিক্রিয়া হার, এই বিক্রিয়া হার আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রথম পয়েন্ট আমরা যেটা বলতে পারি সেটা হলো, দেখো, বিক্রিয়কের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। এখন তোমাকে যদি বলা হয় যে একটা দেশলাই কাঠি জ্বালাও, দেখবে দেশলাই কাঠি জ্বলছে। এবার ওই অবস্থায় যদি আমরা অক্সিজেনপূর্ণ গ্যাস জারের কাছে নিয়ে যাই, দেখবে আরো উজ্জ্বলভাবে জ্বলছে। তার মানে নর্মালি 20.6% অক্সিজেনের উপস্থিতিতে পাটকাঠি যে জ্বলন্ত অবস্থায় যে দহনটা হচ্ছে, ওটা যে হারে হয়, যখনই 100% অক্সিজেনপূর্ণ একটা গ্যাস জারের কাছে নিয়ে যাব, দহনের রেটটা অনেক বেড়ে যায়। রেট অফ কম্বাশন বা দহনের যে হার সেটা বাড়ে। সেই জন্যই পাটকাঠি অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। তাহলে এর থেকে বোঝা গেল যে রিয়াকশন রেট সিম্পলি ভ্যারিজ টু দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের প্রকৃতি, অর্থাৎ নেচার অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। দেখো, বিক্রিয়ার সময় কী হয় বলতো, বিক্রিয়ক যে অণু মলিকুলস, যেগুলোকে আমাকে রিয়াকশন মলিকুলস বলতে পারি, এরা কি করে না, এক বা একাধিক বন্ধন বিভাজিত করে নতুন বন্ধন গঠন করে। মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, আর একটা রিয়াক্ট্যান্ট যেটা এ বি দিয়ে তৈরি, তাহলে এ বি বন্ধন ভাঙবে। আর একটা রিয়াক্ট্যান্ট, মনে করো রিয়াক্ট্যান্ট 1 আর রিয়াক্ট্যান্ট 2 এর সঙ্গে বিক্রিয়া করছে, যে রিয়াক্ট্যান্ট 2টা সিডি, তাহলে এই বন্ধনটা ভাঙতে হবে। তারপর তৈরি হচ্ছে মনে করো এসি আর বিডি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যে এই যে এক বা একাধিক বন্ধন যে বিভাজিত হয়ে নতুন বন্ধন গঠন হচ্ছে, এবং তার ফলে যে বিক্রিয়াত পদার্থগুলো তৈরি হচ্ছে, এইভাবেই তো আসলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তো বিক্রিয়ক অণুর যেসব বন্ধনগুলো আমাদের ভাঙতে হবে বা বিভাজিত হতে হবে, আর তার সাথে বিক্রিয়াত পদার্থের বা অণুর গঠনে যেসব বন্ধন সৃষ্টি হচ্ছে, সেই বন্ধনগুলির নেচার বা প্রকৃতি বা তাদের সংখ্যা, সেগুলোর শক্তির ওপরে বা সংখ্যার ওপরে আসলে বিক্রিয়ার গতি নির্ভর করে। যেমন দেখো, একটা উদাহরণ যদি দিই, নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দ্রুত নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যদিও
এখানে যদি কার্বন মনোক্সাইডের সঙ্গে ওই একই ধরনের জারণ ঘটানো হয়, তাহলে যে CO2 উৎপন্ন হয় এটা অত্যন্ত ধীরে ঘটে, ধীরে ঘটে, আর এটা অত্যন্ত দ্রুত ঘটে। তাহলে দেখো, দুটি বিক্রিয়ক আমাদের এই NO আর CO, এদের নেচারের তফাৎ আছে। এটা হচ্ছে ডাবল বন্ডেড, এটা হচ্ছে ট্রিপল বন্ডেড, তাই না? তাহলে এই বিক্রিয়ক পদার্থের নেচার যখন পাল্টে যাবে, অবভিয়াসলি তাদের রিয়াকশন রেটও কিন্তু পাল্টে যাবে। নেক্সট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা বলবো, যে যার উপর বিক্রিয়া হার মানে নির্ভর করে, সেটা হলো উষ্ণতা, টেম্পারেচার। দেখো, আমি ধরে নিচ্ছি A আর B বিক্রিয়া করে C আর D তৈরি করে, ওকে? তো A এবং B এর অ্যাভারেজ এনার্জি আমি ধরে নিচ্ছি এইটা আমার হচ্ছে A আর B এর অ্যাভারেজ এনার্জি E1। মনে করো যে প্রোডাক্ট তৈরি হয় C এবং D, তাদের অ্যাভারেজ এনার্জি মনে করো E2। তাহলে দেখো, যদি এই A এবং B এর গড় উষ্ণতা বাড়ানো হয়, তাহলে কি হয় বলো তো? উষ্ণতা বেড়ে গেলে আমি ধরে নিচ্ছি নতুন উষ্ণতাতে তাদের মনে করো এই জায়গায়, মানে একটু টেম্পারেচার বাড়ালাম, তখন অ্যাভারেজ এনার্জিটা মানে A এবং B এর যে অ্যাভারেজ, এদিকে আমি টেম্পারেচার দিলাম, এটা ছিল আগের মনে করো T1 টেম্পারেচার, এখন T2 টেম্পারেচার, তাহলে অ্যাভারেজ এনার্জিটা এই জায়গায় চলে গেছে। আমি ধরে নিচ্ছি এটা A+B এখন। তাহলে দেখো, এই যে এনার্জির যে ব্যারিয়ার, শক্তির যে বাধা, সেই বাধাটা দেখো অনেক কমে গেল। এইটাকে আমরা বলি সক্রিয়করণ শক্তি। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা বলি এনার্জি অফ অ্যাক্টিভেশন। এগুলো আমরা পরে জানবো। তো এক্ষেত্রে দেখো, এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কত, জাস্ট আগের থেকে দেখো, আগে ছিল যতটা, তার থেকে কিন্তু এই আগে এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কমে গেল। হ্যাঁ, এনার্জি অফ অ্যাক্টিভেশনটা দেখো আগে ছিল এইখান থেকে এতটা, এখন এনার্জি অফ অ্যাক্টিভেশন দেখো মাত্র হয়ে গেছে এইটুকুনি, এই যে এই লেভেলে সোজা। তার মানে দেখছি যে এনার্জি বাড়লে মলিকুলসগুলোর কী হচ্ছে, অ্যাভারেজ যে এনার্জি সেটা বাড়ছে ডিউ টু দেয়ার কিনেটিক এনার্জি। কারণ আমরা জানি যে উষ্ণতার সঙ্গে মলিকুলসের কিনেটিক এনার্জি সমানুপাতে বাড়ে, এবং এই কিনেটিক এনার্জি বাড়ার ফলেই তারা কি করছে না, তারা তাদের সক্রিয়ণ শক্তির যেটা এনার্জি অফ অ্যাক্টিভেশনটা, সেটা কমে যাচ্ছে, এবং অবভিয়াসলি তারা দ্রুত প্রোডাক্টে রূপান্তরিত হতে পারে। দেখা গেছে যে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার কী হয় না, প্রায় দ্বিগুণের কাছাকাছি, দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে বেশি বা বৃদ্ধি পেতে পারে। বুঝতে পেরেছ? সুতরাং বিক্রিয়ক অণুগুলির যদি উষ্ণতা বাড়ানো হয়, তাদের যে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে, এটা কিন্তু কনফার্মড। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। আমরা নর্মালি কি করি বলতো, রেফ্রিজারেটারে কি করি না, কোনো একটা মনে করো ফুড, তার বাইরের পচনের হাত থেকে রক্ষা করার জন্য তাকে আমরা কনজারভেশন বা সংরক্ষণ করি। কারণ কি না, দেখো, বাইরে রেখে গেলে যে সাধারণ টেম্পারেচার, সেটা ধরে নাও আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যথেষ্ট বেশি কম্পেয়ার টু ফ্রিজিং টেম্পারেচার -10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেডে এই পচন বা বিক্রিয়াটা যে যতটা দ্রুত ঘটবে, তার থেকে অনেক অনেক বেশি গুণে বাইরের উষ্ণতায় ঘটবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই না? আর সেই কারণেই নষ্ট হয়ে যাওয়া থেকে খাদ্যদ্রব্যকে রাখতে, মানে ভালো রাখতে বা তাকে যত্নে রাখতে, সেটাকে আমরা কি করি, ফ্রিজারের মধ্যে সেটাকে সংরক্ষণ করি। তো এখান থেকে ক্লিয়ার যে টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয়, মানে হারকে নিয়ন্ত্রণ করার জন্য। নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলবো,
অলরেডি ক্লাস 8-9-এ আমরা এটা পড়ে এসেছি। ক্লাস 8-এ সিলেবাসে ছিল যে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাও কিন্তু রিয়াকশন রেটকে কি করে, প্রভাবান্বিত করে। যেমন আমি একটা উদাহরণ দিয়েই বলি, কয়লার গুঁড়ো আর এরকম ডেলা কয়লা, সেটাকে আমি অনেক গুঁড়ো করে দিলাম। এবার উনুনে যদি আমি এই গুঁড়ো কয়লাটা দিই, দেখবে এটা অনেক ফাস্ট রিয়াকশান করছে এবং দ্রুত কম্বাশন হচ্ছে, দহন হচ্ছে এবং প্রচুর হিট তৈরি হচ্ছে, কুইক। কিন্তু এই যদি বড় যদি ডেলা দিই, এটা কয়লার মনে করো ডেলা, তাহলে দেখা যাবে যে কম্বাশনটা অনেক উইকার রেটে বা স্লোয়ার রেটে বলা ভালো, স্লোয়ার রেটে হচ্ছে। তো এটা প্রমাণ করে যে অসমসত্ব বিক্রিয়ায় বিক্রিয়কগুলির যে বিভিন্ন ভৌত অবস্থা, সেই ভৌত অবস্থার মধ্যে যদি একটি বিক্রিয়ক কঠিন অবস্থায় থাকে, সলিড কন্ডিশনে থাকে, তো সলিড বিক্রিয়কগুলির ক্ষেত্রে যত পৃষ্ঠতল, এই পৃষ্ঠতল এর সারফেস এরিয়া যেটাকে আমরা বলি, এর ক্ষেত্রফল যদি যত কম হবে তত বিক্রিয়া ধীরে ঘটবে এবং সারফেস এরিয়া যত বাড়বে রিয়াকশন রেটও তত বাড়বে। এরকম আরও একটি আমরা উদাহরণ বলতে পারি, যেমন দেখো ভার্জ বিক্রিয়া। তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়েছ। ভার্জ রিয়াকশানে দেখো আমরা কি করি, মিথাইল আয়োডাইডের সঙ্গে সোডিয়াম, এই সোডিয়ামকে আমরা ধাতব বড় দানার পরিবর্তে একে গুঁড়ো গুঁড়ো দানায় বা সূক্ষ্ম কণায় ভেঙে ব্যবহার করি। তার কারণ একটাই যে এই ধাতব টুকরো ব্যবহার না করে গুঁড়ো করে দিলে রিয়াকশান খুব দ্রুত হবে এবং সোডিয়াম আয়োডিনের সঙ্গে যুক্ত দ্রুত সোডিয়াম আয়োডাইড তৈরি হবে এবং ইথেন একটা গ্যাস উৎপন্ন হবে। সুতরাং এটা প্রমাণ করলো যে, আবার দেখো তোমরা এই যে হেবার প্রক্রিয়াতে অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া প্রস্তুত করেছো, সেক্ষেত্রেও কিন্তু আমরা আয়রন চূর্ণ ব্যবহার করি অনুঘটক হিসাবে, আয়রন চূর্ণ অনুঘটক হিসাবে। তো অনুঘটকের আসলে আমরা কি বাড়ালাম, সারফেস এরিয়া বাড়াচ্ছি। তো সারফেস এরিয়া বাড়ালে দ্রুত রিয়াকশানটা করবে। হ্যাঁ, তাহলে একই সঙ্গে আরেকটা প্রভাবক আমাদের মনে পড়ে গেল, সেটা কি বলতো, অনুঘটকের উপস্থিতি যত থাকবে কোনো রাসায়নিক বিক্রিয়া, দ্রুত রাসায়নিক বিক্রিয়ার হার বাড়বে। অর্থাৎ অনুঘটকের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায়। এখন এখানে একটা প্রশ্ন, যে তাহলে অনুঘটক কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? তার উত্তর হলো সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু অংশগ্রহণ করে। অর্থাৎ এই অনুঘটক আমরা পরবর্তী অংশে জানব, সরাসরিভাবে এই রিয়াক্ট্যান্টগুলোর সঙ্গে যুক্ত না হলেও ইন্টারমিডিয়েট স্টেট গঠন করার জন্য বা ট্রানজিশন স্টেটে অনুঘটক কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আবার সে তার আগের অবস্থায় ফিরে যায়। যেমন পটাশিয়াম ক্লোরেট থেকে যদি আমরা অক্সিজেন প্রস্তুত করি, সেক্ষেত্রে অক্সিজেন প্রস্তুত করতে প্রায় 610 ডিগ্রি টেম্পারেচার লাগে, 610 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু সেটাকেই যদি আমরা MnO2 উপস্থিতিতে করি, মাত্র 240 ডিগ্রি সেন্টিগ্রেডে সেম প্রোডাক্ট তৈরি হয়। তো এটা প্রমাণ করলো যে অনুঘটকের উপস্থিতি না হলে রাসায়নিক বিক্রিয়ার হার কিন্তু বাড়ে না। আরেকটা ইম্পর্টেন্ট আমরা প্রভাবকের কথা বলতে পারি, রেডিয়েশন or থার্মাল এনার্জি। দেখো কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আমরা মানে সোর্স অফ এনার্জি ইউজ করি, সোর্স অফ এনার্জি মানে তাপশক্তি বা অন্য কোনো আলোক শক্তি সেখানে আমরা সাপ্লাই করি, তাহলে রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত হয়। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন, এদের রাসায়নিক বিক্রিয়া
নর্মালি অন্ধকারে করে না, কিন্তু যখনই আলো বা একটা ডিফিউজ সানলাইট দেওয়া হয় তখনই দ্রুত বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং 2HCl গ্যাস তৈরি করে। সুতরাং এটা প্রমাণ করলো যে এই থার্মাল এনার্জি বা মনে করো আলোক শক্তি, এগুলো সবই কিন্তু একটা প্রভাবকের ভূমিকায় থাকতে পারে। তাহলে আজকের জন্য এইটুকুই। নেক্সট লেসনে আমরা বিক্রিয়া হার সমীকরণ, আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জানবো, ভরক্রিয়া সূত্র জানবো। চলো, সবাই ভালো থেকো, আর প্লিজ তোমরা বন্ধুদের শেয়ার করো।